ফিলিস্তিন নিয়ে আমি নিজে একটা বই লিখেছি, সেটা ইউপিএল থেকে প্রকাশিত। তো তখন আমাকে একটু মধ্যপ্রাচ্যের ইতিহাস নিয়ে একটু আমার পড়ার সুযোগ হয়েছিল। তো তখন আমি যেটা দেখতে পেয়েছি যে এই যে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে অনেক আগেরই পরিকল্পনা। জোনাথন কুক নামে একজন সাংবাদিক, যিনি গ্রাউন্ড রিপোর্টিং করেছেন এই মিডল ইস্টের বিভিন্ন দেশে, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে, তার একটা বইয়ের নামই হচ্ছে এরকম যে এই যে ইরান, ইরাক, লিবিয়া, প্যালেস্টাইন, এগুলোতে রেজিম চেঞ্জ করাটা হলো মূলত ইসরায়েলের স্বার্থের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ইসরায়েল ইনসিকিউর ফিল করে এখানে যদি তার শত্রু ভাবাপন্ন কিংবা হস্টাইল কোনো রেজিম থাকে তার পার্শ্ববর্তী দেশগুলোতে, এবং বিশেষত ইরান তো এখানে অত্যন্ত শক্তিশালী একটা রাষ্ট্র, যার আবার হাজার বছরের একটা সভ্যতার ইতিহাস আছে। ফলে ইরানকে সবসময়, এবং ইরানের ইসলামটা আমরা জানি যে এটা ওই সৌদি ইসলামের মতন অনেক পার্থক্য আছে। ইরান তার প্রি ইসলামিক যে ট্রেডিশন, হিস্ট্রি, এগুলো কোনোটাই কিন্তু ছেড়ে দিয়ে ইসলাম বা মুসলমান তারা একটা ব্লেন্ড করেছে, এটা আমরা সব জানি। তো ইসরায়েল এখানে খুব ইনসিকিউর ফিল করে, এবং ইরাকের যে হামলার পেছনে যে কারণটা দেখানো হয়েছিল 2003 সালে, যে ওখানে মারণঘাতী অস্ত্র রয়েছে, মাস ডিস্ট্রাকশনের অস্ত্র আছে, পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে এগুলো খুবই একেবারে ভুয়া কথা ছিল, এবং এটা আসলে আরো আগে থেকেই পরিকল্পনার অংশ ছিল। 90s থেকে এই পরিকল্পনা ছিল যে ইরাকের রেজিম চেঞ্জ করতে হবে। সাদ্দামের উত্থান, আপনি জানেন যে সাদ্দামের উত্থানটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে, আবার সাদ্দামকে টপল ডাউন করা, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটা পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু তাদের লাস্ট যে রাষ্ট্রটাকে তারা আমি বলবো যে বাগে আনতে পারে নাই, সেটা হচ্ছে ইরান। এবং এই কারণে ইরান অনেক আগে থেকে টার্গেট ছিল। এখনকার যে পরিস্থিতি, আপনি বলেন দুই ধরনের রিয়াকশন, একটা হচ্ছে যেটা নিন্দা, যে কোনো সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এই আক্রমণের, এবং তাদের সর্বোচ্চ নেতা এবং একজন সাবেক প্রেসিডেন্ট, অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট আহমেদিনেজাদ, তাকে হত্যা করা, এটাকে, এবং একটা স্কুলের বাচ্চা, মেয়েদের একটা স্কুল, সেই স্কুলে হামলা করে 148 জন শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে, যার মধ্যে আবার ভলিবল, যেগুলো আমরা প্রগতিশীলতার কতগুলো স্মারক মনে করি, খেলাধুলা করা, মেয়েদের খেলাধুলা, সেই খেলোয়াড় 48 জন ভলিবল নারী প্লেয়ারকে হত্যা করা হয়েছে। তো যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ কিন্তু এটাকে সমর্থন করতে পারবে না। এর বাইরে থাকে যে হ্যাঁ, এই রিজিমটা খুব টোটালিটেরিয়ান, এবং খুব যে বিপ্লবের, ইসলামিক যে বিপ্লবের কথা বলে যে ধরনের একটা হোপ এবং অন্য মূল্যবোধ, যেটা নিয়ে আমাদের মিশেল ফুকোর মতো পশ্চিমা তাত্ত্বিকরাও কিন্তু আশ্চর্য হয়েছিলেন এবং একটু কিউরিয়াসও ছিলেন ইরানের বিপ্লব নিয়ে। পরবর্তীতে যে রেজিমটা আমরা দেখতে পেয়েছি, ডেফিনেটলি এই রেজিম, বিশেষত যে নারীর চুল ঢাকার জন্য যারা এত মনোযোগ, সেটা তো আর ডেফিনেটলি ওই জায়গায় নাই। অবশ্যই এটা একটা অপ্রেসিভ রেজিম। এটার বিরুদ্ধে সংগ্রাম কে করবে? এটার বিরুদ্ধে সংগ্রাম ওই দেশের জনগণই করবে, এবং সেটা আপনি বলতে পারেন যে কতদিন তারা এভাবে করতে থাকবে, কত রক্ত দেবে, যতদিন লাগে ততদিন করবে। আপনি কোনোভাবেই, একটা অপ্রেসিভ রেজিম আছে, এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তারা এখানে সভ্যতার ঝান্ডা নিয়ে হাজির হবে এবং ওই রেজিম চেঞ্জ করার জন্য এই ধরনের হামলা করবে, এটা কোনোভাবেই সমর্থন করার কোনো সুযোগ নাই। এবং আন্তর্জাতিক আইন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের দেশের আইন, কোনো কিছু কিন্তু এটাকে সাপোর্ট করে না। এবং তারও কিছুদিন আগে আমরা ভেনেজুয়েলায় যেটা দেখেছি, একটা যাকে বলে দিনে দুপুরে ডাকাতির মতো একটা দেশের রাষ্ট্রপতিকে আপনি গুম করে আপনার জায়গায় নিয়ে আসছেন। কোথায় আন্তর্জাতিক আইন, কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, কোথায় সভ্যতা, কোথায় কি, কিছুই কিন্তু আর আপনি আর কোনো প্রলেপি দিতে পারছেন না। তো এগুলো ঘটে যাচ্ছে, এবং আমাদের দেশেও আমি এই বিভ্রান্তিটা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের সোশ্যাল মিডিয়ার যে বক্তব্য, যে খামেনি বলেন বা এই রেজিমটা, এই ইসলামিক রেজিম, এটা অত্যন্ত অপ্রেসিভ ছিল, সুতরাং এটা করা ছাড়া কি উপায় ছিল। এই ভুল আমি ইরানের লেফটিস্ট যারা রেডিক্যাল লেফটিস্ট, যারা তাদের মধ্যে প্রবাসী অনেকে আছেন কিংবা ইরানের ভেতরেও আছেন, যারা ওই রেজিমের ব্যাপারে অত্যন্ত ক্রিটিক্যাল, তাদের কাউকেই কিন্তু আমি এই হামলা সমর্থন করে দেখছি না। তারা এটা খুব তাদের অভিজ্ঞতা থেকে পরিষ্কার বুঝতে পারে যে এটা তাদের উপরেও আসবে, এবং অনেক বামপন্থী যারা নেতা, ওখানে অ্যাক্টিভিস্ট, তাদের উপরেও কিন্তু টার্গেট কিলিংটা হচ্ছে এই গত 2 দিন যাবত। কেন? কারণ এখানে আমেরিকা ইরানের সার্বভৌমত্ব, ইরানের স্বাধীনতার পক্ষের কোনো শক্তিকে কিন্তু বসাবে তার, যেটা আগে যে ধরনের রেজিম ছিল, শাহ পাহলভির যে রেজিম, যারা হচ্ছে মার্কিনীদের ভ্যাসেল স্টেট বানাবে ইরানকে, এই ধরনের একটা রেজিমই হবে, অন্য কিছু হবে না। ফলে যারা আত্মমর্যাদাশীল, যদি বামপন্থীরা এটা বিরোধিতা করে, তাহলে বামপন্থীরা কি এই কিলিং এর বাইরে থাকবে না। হামিদ আবাসির লেখা আমি পড়লাম আজকে, উনি ইরানের একজন বিখ্যাত তাত্ত্বিক এবং আমেরিকায় থাকেন। উনি কিন্তু বলছেন যে এর মধ্যে মুক্তি, স্বাধীনতা ইত্যাদি যারা দেখে, তাদের মতো নির্বোধ অথবা শয়তান পৃথিবীতে আর নাই, যে আপনি কিভাবে এর মধ্যে দেখতে পান, মুক্তির কি বার্তা আছে এর মধ্যে। আরেকটা জিনিস বলি, আমি শেষ করি, যে আমাদের মামা আমাকে যেটা বললেন যে রেজিম চেঞ্জ বলতে গেলে 3টা উদাহরণ দিয়েছেন, ভেনেজুয়েলা, বাংলাদেশ এবং এই ইরান। এখানে বাংলাদেশকে মেলানোটা একটা খুবই ভুল একটা অ্যানালজি হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ একটা পপুলার আপরাইজিং হয়েছে, পেছনে কারোর
অর্থ যোগানদাতা কিংবা অ্যাসিস্ট্যান্স ছিল কি না সেটা থাকতে পারে, এটা সব ধরনের পপুলার রেজিস্ট্যান্স এরকম থাকে। কিন্তু ভেনেজুয়েলায় যেটা হয়েছে যে আপনি আরেকটা বিদেশি রাষ্ট্র ইন্টারভেন করে তার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়া, কিংবা ইরানে যেভাবে আপনি হামলা করলেন, এরকম কিছু বাংলাদেশে হয় নাই। এটা একটা পপুলার আপরাইজিং। সেই পপুলার আপরাইজিং এর পরে জনগণের সম্মতিতে একটা সরকার বসেছে, সেই সরকার একটা নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটা গণতান্ত্রিক সরকার এসছে। এখন আমরা যে ধরনের ভূরাজনৈতিক বাস্তবতায় থাকি, আমাদের মতো গরিব দেশে সরকারগুলো কোনো না কোনো দেশের সাথে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করে। এটাকে দিয়ে যদি আপনি বলেন যে এটাও ওই অর্থে রেজিম চেঞ্জ, তাহলে এটা খুবই আন্ডারমাইন করা হবে আমাদের এই পপুলার আপরাইজিংকে।